যে ফ্যামিলিটার আমি কথা বলছি, যে ফ্যামিলিটির ওপর দিয়ে এই ঘটনাটা ঘটে গেছে, সেই ফ্যামিলিটাতে মানে বাবা মা আর তার 3 ছেলে এই নিয়েছিল টোটাল ফ্যামিলিটা। আর তাদের একটা বোন ছিল, বোনটা ছোটবেলাতেই মারা যায়। যখনকার ঘটনা তখন বাবা মা আর 3 ছেলে। তো এরা স্বাভাবিকভাবেই অবাঙালি একটা পরিবার ছিল এবং কিছুটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছিল। এবার যে এই ফ্যামিলির মানে যে বাবা মা তারা ছিল বেশ বয়স্ক এবং তাদের 3 ছেলে। বড় ছেলের ছিল মানে পোলট্রি। তখনকার দিনে পোলট্রির একটা বিশাল ব্যবসা হতো, এখনো হয়তো হয়, কিন্তু তখন মানে যখনকার কথা বলছি আমি, তখন প্রায় ঘরে ঘরে পোলট্রি ইন্ডাস্ট্রির মতন গড়ে উঠেছিল। তো ওখানে পোলট্রির ব্যবসা ছিল। আর যে মেজো ভাই ছিল, সেই মেজো ভাইয়ের ছিল মানে মুরগির খাবার, গরুর খাবার, এই ধরনের খাবারের ব্যবসা। আর যেটা ছোট ভাই ছিল তার ছিল সারের ব্যবসা। 3 জনই এরকমভাবে বিভিন্ন বিজনেসে যুক্ত ছিল। এবং এদের যে বাবা ছিল তাদের তিনি আর কি মেইনলি এইভাবে বিজনেসগুলো শুরু করিয়ে দিয়েছিলেন, কিন্তু তার যেহেতু নিজের বয়স হয়েছে তিনি আর নিজে কন্টিনিউ করতে পারতেন না, ছেলেরাই দেখতো, কিন্তু উনি ঘুরে ঘুরে সমস্ত দোকানেই যেতেন। তো যাই হোক, এরকম ছেলেরা সবাই মোটামুটি একটা কাজ করছে, এক এক করে ছেলেদের বিয়ে দেবেন এরকম একটা ঠিক করেছেন। তো প্রথমে বড় ছেলের বিয়ে হলো এবং বেশ দাহেজ টাহেজ নিয়ে বড় ছেলের বিয়ে দিলেন উনি। এবং বড় ছেলের যে বউ, সে ছিল মানে খুবই একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এবং সে এসে এই পরিবারটা তার কাছে ছিল মানে তাদের তুলনায় অনেক ধনী পরিবার, কিন্তু এই পরিবারটাও এমন কিছু ডেভেলপড ফ্যামিলি ছিল না। সবে সবে ব্যবসা শুরু করেছে, তেমনভাবে কিছুই দাঁড়ায়নি। খাওয়া দাওয়াটা চলে যায়, যা ব্যবসা থেকে রোজগার হয় তাদের খাওয়া দাওয়াটা চলে যায়, ঘর সংসার চলে যায় এই পর্যন্ত। কিন্তু যে পরিবার থেকে তারা তাদের বউ এনেছিল সেটা ছিল একদমই নিম্ন মানে কি বল বিপিএল টাইপের, বিলো প্রভার্টি লেভেল থেকে নিয়ে এসেছিল, যাতে তাদের ব্যাপারটা ছিল যাতে সংসারটা ধরে রাখতে পারে। সেই কারণে এরকম একটা পরিবার থেকে তারা মেয়ে নিয়ে এসেছিল। কিন্তু নিয়ে আসলে কি হবে, এই যে মেয়েটিকে নিয়ে এসেছিল তারা বড় বউ করে, সে ছিল অত্যন্ত লোভী। সে এই পরিবারে এসে কি করলো, সে ঘরের কাজ কর্ম টর্ম সমস্ত কিছু করে মানে সবাই যাতে তার উপর ইনক্লাইন থাকে, সে যা বলবে সেটা এনে দেয়, সেটা করে দেয়, এরকম আর কি একটা ব্যাপার তার মধ্যে আস্তে আস্তে গ্রো করলো। এবং সে কখনোই চাইতো না তার অন্য দেওরদের বিয়ে থা হোক বা আর কোনো তার ভাগ্যি শরিক আসুক, এটা সে কখনোই চাইতো না। এবার এনিওয়ে, বড় ছেলের বিয়ে দেওয়ার বছর 2 পরে বড় ছেলের একটা বাচ্চা হয়, ছেলে হয়। তারপরে তারা চেষ্টা করে যে তাদের মেজো ছেলেকে দিয়ে দেবে। এবার মেজো ছেলেকে যখন বিয়ে দেবে তখন এই যে বড় ছেলের বউ, শাশুড়ি, শ্বশুর, দেওর, এরা সবাই মিলে মেয়ে দেখতে গেছে। এবার মেয়ে দেখতে গিয়ে যেরকম হয় আর কি, মেয়ের হাঁটিয়ে চলিয়ে, এটা বেশ কিছুটা আগেকার ঘটনা, এখনো হয়তো হয় সেরকম। তো যাই হোক, মেয়ে হাঁটবে কিরকম, চলবে কিরকম, রান্না করতে পারে কিনা, এই সমস্ত আর কি দেখে শুনে আনার একটা পর্যায়ে বড় বউ সেই মেয়েটিকে বলছে যে তোমার চুলটা একটু খুলে দেখাও তো। তো যখন চুলটা খুলে মেয়েটি দেখিয়েছে, এগুলো কিন্তু হিন্দিতে ওরা বলছে, আমি পুরোটা বাংলায় বলছি, ওরা কিন্তু পুরো অবাঙালি পরিবার। তো চুল খুলে যখন দেখতে গেছে তখন বড় বউ করছে চুলটা ধরে টান দিয়েছে, টান দিয়ে আর কি ওর যেরকম আর কি যে চুল ফলস চুল কিনা আর কি সেটা দেখছে। করেছে কি, তার একটা চুল ছিঁড়ে নিয়েছে। এবার ও যেহেতু চাইতো না কিছুতেই ওর পরিবারে অন্য কেউ আসুক,
ও কি করলো, ও চাইলো যে এই বিয়েটা যাতে না হয়, সেই কারণে কি করলো, ও ওই মেয়েটির চুল নিয়ে গেল ওদের কোনো ওই কালা জাদু করতে পারে এরকম একজনের কাছে, মানে ফিরে টিরে এসে তারপরে গেল কালা জাদু করতে পারে এরকম একজনের কাছে। তো সে আবার ওকে ওই সব ক্রিয়াকর্ম কিছু একটা করে ওকে কিছু একটা দিল, যে জিনিসটা নিয়ে ও কি করেছিল, ওই যে যখন মানে বিয়েটা বন্ধ করতে পারলো না, কিন্তু বিয়েটা হলোই, কিন্তু যখন বিয়ে করে ফিরছে, যে ওই দুধে আলতার যে পাত্রটা থাকে যার মধ্যে পা দিয়ে ফেলে, তার মধ্যে ও ওই যে জিনিসটা ওকে তৈরি করে দিয়েছিল সেই জিনিসটা ও সেটার সাথে মিশিয়ে দিল, এবং একটা তাবিজ মতো করে দিয়েছিল, যেটা ওই নতুন বউয়ের ঘরে যে চৌকি, তখন কিন্তু খাট টাট ছিল না, চৌকি ছিল, তো সেই চৌকির ওপরে যে একটা জাস্ট গদি, সেই গদির একটা কোনা কেটে ও তার ভেতরে সেটা ঢুকিয়ে দিয়েছিল তাবিজটাকে। এবার এই ঘটনা তো কেউ জানে না, এই ঘটনা পরে কি করে জানা গেল সেটা আমি পরে বলছি। তো এইভাবে করে ও যখন বউ মানে দেওর বিয়ে করে বাড়ি ফিরছে, তখনই ওর মুখ খুব গম্ভীর, মানে ও যে একটুও খুশি নয় সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছিল। তো যাই হোক, কিছু তো করার নেই, দেওরের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে এরকম ওর বাচ্চাটাও ছোট, আর যার সাথে ওর দেওরের বিয়ে হয়েছিল সে কিন্তু মেয়েটা খুবই ভালো, সে এসে ওর ছেলেকে মানে কোলে পিঠে করে মানুষ করার মতন করছে, কিন্তু ওর কিন্তু সেটা সহ্য হচ্ছে না, যে ওর যেন গুরুত্ব কমে গেছে, ও এরকম ভাবছে। তো এরকম চলছে। এবার বউ ভাতের পরের দিন থেকে একটা কেমন মেজ বউয়ের মতো, মানে যখন মেয়েটাকে দেখতে কি ছিল কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু বউ ভাতের পরের দিন থেকে ওই মেজ বউয়ের মতন কেমন একটা অস্বাভাবিকতা সবাই লক্ষ্য করতে লাগলো। কিরকম অস্বাভাবিকতা, এই মেয়েটি কি করতো, রাত্রিবেলা হলেই ঘরে থাকতে চাইতো না, মানে বউ ভাতের পরের দিন থেকেই রাত্রিবেলা হলেই ও ওদের যে বাড়ি ছিল বাড়ির পেছনেই একটা মানে কিরকম একটা ঝোপ ঝোপ টাইপের মানে অনেকটা এরিয়া, ফাঁকা এরিয়া আর কি বাড়ির পেছনে, সেখানে বিভিন্ন জঙ্গলের গাছ টাছ রয়েছে। তো সেই সেই মধ্যে দিয়ে সে আর কি হাঁটা চলা করতে চাইতো। আচ্ছা, তো সেখানে চলে যেতে চাইতো, মানে মোট কথা ঘরে থাকবে না, ঘর থেকে বাইরে বেরিয়ে ওই জঙ্গলের দিকে চলে যেতে চাইতো। তারপরে বড় ভাইয়ের যে পোলট্রি যেখানে করা ছিল, পোলট্রির মানে কি একটা নেটের ভেতরে একটা বড় এরিয়াতে মুরগি রাখা ছিল, ও সেই সমস্ত দিকে চলে যেত, গিয়ে ও বেশ খানিকক্ষণ আর কি সেখানে থাকতো, আবার হয়তো ওকে ডেকে কেউ ঘরে আনলো, তারপরে আবারও সেরকম আর কি চলে যেত, এই আর কি ব্যাপারগুলো চলছে, মানে ওইটা বউ ভাতের পরের দিন থেকে। এবার সবাই ভাবছে কি রে বাবা, এরকম ঘরের বউ এরকম করে, আর সন্ধ্যের পর থেকেই এটা মানে বেড়ে যেত। দিনের বেলা কিন্তু এমনি নর্মালি ঠিকই আছে, ঘরের কাজকর্ম করছে, সমস্ত কিছু করছে, যা যে বলছে করছে। আর যেটা হতে থাকলো, মেয়েটি কিন্তু মানে বউটি দিনে দিনে বেশ মানে কি হয়, বিয়ের আগে মানুষজন একটু মানে যারা একটু রোগা রোগা থাকে তারা রোগা থাকে, বিয়ের পরে আস্তে আস্তে তারা মোটা সোটা হয়, কিন্তু এই মেয়েটি কি হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু কারোর ভালো লাগলো না। তো ওরা মেয়ের বা মানে যে বাবার বাড়ি তাদেরকে বললো, এবার তারা তো কিছুই জানে না, তারা বলছে যে না এরকম তো কিছু নয়, ঠিক আছে তাহলে একটু আপনারা দেখুন ঝাড়াতে পারেন কি না, কোনো হাওয়া বাতাস লেগেছে হয়তো, যেরকম হয় আর কি। আর এই যে মেজো যে বউ, তার
পরিবারও যে খুব ধনী টনি সেরকম না, স্বাভাবিক ব্যাপার। একটা মধ্যবিত্ত পরিবার, তখন ওদের ব্যবসা আর একটু ভালো হয়েছে, একটা মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে তারা নিয়ে এসেছে। আর ওরকম জায়গার মধ্যবিত্ত পরিবারের মেয়েদের স্বাধীনতা বা কথা বলার ক্ষমতা আমাদের মতো বাঙালি পরিবারের মেয়েদের সাথে সেটা তুলনা চলেই না। মানে আমরা ভাবতেই পারি না ওদের কতটা ডমিনেট করে রাখা হয়। তো যাই হোক, মানে ওর বাবা মা যেন মানে মাথা নিচু করে মেয়েকে দিয়ে কত অপরাধ করেছে মেয়ের এরকম। কিন্তু ওর বাবা মা তো কিছু জানেই না, মেয়ের তো কোনো রকম অসুবিধে ছিলই না বিয়ের আগে। ওর বাবা মা কিন্তু বারবার বলছে না না এরকম তো কিছু অসুবিধে ছিল না, ও তো এরকম কখনো করতো না। তখন ওর শ্বশুর বাড়ির লোকটা বলছে ঠিক আছে আপনারা থেকে দেখুন যে আপনার মেয়ে কি করে। তো স্বাভাবিকভাবে ওর বাবা, মা নয় বাবা, একদিন ও শ্বশুর বাড়িতে রয়েছে। এবার ওই সমস্ত বাড়িতে কি হয়, ঘর তো বেশি থাকে না, তো এই প্রত্যেকটা ছেলের একটা করে ঘর আর শ্বশুর শাশুড়ির একটা ঘর। তো ওর বাবা কি করেছে, মানে বারান্দা মতন যে জায়গাটা বসার জায়গা, মানে ওটা ঠিক বারান্দাও না, ওরকম জায়গায় একটা খাটিয়া, ওদের খুব খাটিয়া থাকে, তো খাটিয়া পেতে সেই ওর বাবা আর শ্বশুর বাইরে শুয়েছে। এবার দেখছে সত্যি সত্যি মেয়ে সন্ধ্যেবেলার পর থেকে কেমন একটা মানে কিরকম একটা উদ্ভ্রান্তর মতন করছে, ও বারবার করে বাইরে চলে যাচ্ছে, জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তখন মেয়েটির বাবা বলছে যে কি হয়েছে তোর, মানে এরকম কেন করছিস, তোর শ্বশুর বাড়িতে কিরকম কথা শুনতে হচ্ছে আমাকে, তুই এরকম কেন করিস, সেটা কি তোর রোজ দিন হয়? তখন মেয়েটা বলছে হ্যাঁ বাবা আমি না জানি না যে কেন হয়, কিন্তু আমার না সন্ধ্যেবেলার থেকে ঘরের ভেতরে থাকলেই ভয় করে, আমার বাইরে গেলে আমার সেই ভয়টা করে না। বলে ঘরের ভেতরে থাকতে ভয় করে? বলে হ্যাঁ আমি না ঘরের ভেতরে কেমন একটা কাকে দেখি, আমি বুঝতে পারি না কে, কিন্তু আমাকে যেন ঘর থেকে বের করে দেয় সে। তখন ওর বাবা বলছে এটা তো কোনো একটা হাওয়া বাতাসের ব্যাপার, অনেক মানে ওই ওদের যে গুনিন টুনিন থাকে তাদের দিয়ে ঝাড়টা কুড়িয়েছে, কিন্তু কিছুতেই কিছু আর হচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বড় ভাইয়ের তো পোল্ট্রির বিজনেস, কিন্তু মাঝে মাঝেই বিশেষত অমাবস্যা পূর্ণিমার পরে দেখা যায় তার পোল্ট্রির বেশ কিছু মুরগি কিন্তু মৃত, বেশ কিছু মুরগি মৃত। এবার বড় বউ রীতিমতন মানে সন্দেহ করে যে যেহেতু ও এই মানে অকাজটা করেছে, সেই কারণে ও জানে যে এই মেজ বউই ওই মুরগি টুরগিগুলোকে মেরে টেরে খায়, কিন্তু মেরে যে খেয়ে ফেলেছে এরকম কিছু কিন্তু কেউ কখনো মানে তখনও পর্যন্ত দেখেনি। এবার মানে বড় বউ তালে তালে আছে যে মেজ বউকে যেভাবেই হোক বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, তাহলেই মানে ওর মাথাতেই এটা আসে না যে যদিও মেজ বউকে তাড়িয়ে দেয় তাহলে মেজ দেওয়ার আবারও হয়তো বিয়ে করবে, আর তারপরে ওর ছোট দেওয়ার আছে। ওর ব্যাপারটা হচ্ছে মেজ বউকে কোনোভাবে তাড়িয়ে দিতে হবে। এবার ও কি করছে, আর ওর ছেলেটাকে তো মেজ বউ খুব ভালোবাসে, আর মেজ বউয়ের যখনই মেজ বউয়ের আর কি প্রেগনেন্সি, মানে এইটা কিন্তু মানে ওই মেজ বউয়ের বিয়ের পরে, মেজ ভাইয়ের বিয়ের পরে আর কি আরো 2 বছর কেটে গেছে, আর বড় ভাইয়ের বিয়ের পরে এটা হচ্ছে 6 বছর চলছে, আর বড় ভাইয়ের ছেলের বয়স তখন হচ্ছে 4 বছর। তো এই বউটা তো ওই ছেলেটাকে কোলে পিঠে নিতে চায়, কিন্তু বড় যা কিছুতেই তার দেয় না, মানে ওর ধারে কাছে যেতে দেয় না, কারণ ওর মনে তো ভয় আছে যে ওর ছেলের কোনো ক্ষতি করতে পারে, কারণ ওই তো মানে কালা জাদুটা করেছে। তা আর মেজ বউয়ের যখনই প্রেগনেন্সি আসে, মানে এই বিয়ের পরে 2বার তার প্রেগনেন্সি এসেছে, কিন্তু কোনোবারে সে বাচ্চা কিন্তু থাকে না, মিসক্যারেজ হয়ে যায়। আর ওই সময় মানে যখনই তার প্রেগনেন্সি আসে তখন যেন সে আরো বেশি উদ্ভ্রান্ত হয়ে যায়, মানে কিরকম হয়ে যায়, নিজেই নিজের পেটের মধ্যে চাপড় টাপড় মারে, আমাকে খেয়ে ফেলবে, মানে ও বুঝতে পেরেছে যে হয়তো কোনো বাচ্চা হচ্ছে ওর, যে ও আসছে, ও আমাকে খেয়ে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলার জন্যই আসছে, এরকম আর কি করতে থাকে। তো ওদের তো যতদূর এই মেয়ের বাপের বাড়ির থেকে, তারপরে ছেলের বাড়ির থেকে ওদের যা যা করার ওরা জল পড়া, তাবিজ কবজ সমস্ত কিছু করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর ওদের মনে কখনোই আসেনি যে বাড়ির বড় বউ এইরকম কিছু করতে পারে, কারণ বড় বউয়ের ওখানে একটা গুড ইমেজ আছে। তো এইরকম
করতে করতে তখন এক সময় মেজো ছেলের মানে লাইফটা পুরো ডিস্টার্ব। তখন মেজো ছেলে বলছে কি যে নিজের শ্বশুর বাড়িতে বলছে যে আপনারা কিছুদিন ওকে আপনাদের বাড়িতে রাখুন না, হয়তো বা কিছুটা ওর মানে পরিবর্তন হতে পারে বা কিছু হতে পারে এরকম। এবং এর মধ্যে এই মেজো ভাই কিন্তু আর একটি মেয়ের সাথে মানে কোনো মানে আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এরকম আর কি ঘটনা। কারণ স্বাভাবিকভাবেই তার তো বাড়িতে কিছুই ভালো লাগে না। এবং রাত্রেবেলায় মানে যখন মানে ওদের প্রায় পার্সোনাল টাইম বা প্রাইভেট টাইম, তখন দেখে যে এই মেয়েটি মানে কিরকম একটা মরার মতন কাঠ হয়ে ঘুমিয়ে আছে। মানে জেগে থাকলেও সে মরার মতন কাঠ হয়ে থাকে, মানে ওর কোনো কিছুতেই ওর রেসপন্স করে না, ওর সাথে গল্প করে না, কোনো কথা বলে না, ভালো মন্দ বললে কিছু মানে কোনো সাড়া দেয় না। এমনকি রাত্রে কিন্তু মেয়েটা কোনো খাবার দাবারও খায় না। এটাও কিন্তু একটা বিষয় যে কোনো রাত্রেই কিন্তু মেয়েটা কোনো খাবার দাবার খায় না। ওই দুপুরবেলায় একবার সে খাবার খায়, সকালবেলায় চা খায়, দুপুরবেলায় খাবার খায়, ওই একবারই সে খাবার খায়, আর কিন্তু সে সারাদিনে কিছু খায় না, সন্ধ্যেবেলায়ও কিছু খায় না। মানে যেই রাত্রিটা নেমে যায়, সূর্যটা ডুবে যায়, অমনি তার মধ্যে অদ্ভুত আচরণ সমস্ত শুরু হতে থাকে। তো এইভাবেই চলছে দিন, কিছু তো মানে করার নেই। এবং ছোট মেজো ছেলে দু একবার নিজের বাবা মায়ের কাছে বলেওছে যে এইভাবে আমার জীবনটা কাটাতে হবে, একটু মানে তোমরা দেখো, মানে ওর মুখ ফুটে বলতেও পারছে না যে এই মেয়েকে তোমরা মানে বাড়ি পাঠিয়ে দাও বা কিছু। তখন তো ডিভোর্সের ব্যাপার ছিল না, তখন ওই ছেড়ে দিলেই হতো। তো দেখো যে এইভাবে কতদিন আর চলা যায়। আমার ব্যবসাপাতির কাজও আমি ঠিক মন লাগাতে পারছি না, কিন্তু আস্তে আস্তে বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই সবারই কিন্তু ব্যবসা বেড়েছে এবং পরিবারটার উন্নতি হয়েছে, দোতলা বাড়ি করেছে তারা আস্তে আস্তে। এবার তারা ঠিক করছে যে মেজো ছেলের তো এরকম অবস্থা, তো ছোট ছেলের আগে বিয়ে দিয়ে নি, তারপরে চিন্তা করব যে মেজো ছেলের আবার বিয়ে দেওয়া যায় কিনা। এই অবস্থায় কিন্তু মেজো বউকে তারা বাপের বাড়িতে কিছুদিনের জন্য রেখে এসেছে। এবার মেজো বউ কিন্তু বাপের বাড়িতে গিয়ে আর ওরকম অস্বাভাবিক আচরণ করে না। সে সন্ধ্যাবেলায় কোথাও বেরোতেও চায় না, কিছুই না, সে কিন্তু নর্মাল। ওখানে গিয়ে আস্তে আস্তে সে নর্মাল হয়ে গেছে, তার চেহারা স্বাস্থ্য ভালো হচ্ছে। এবার ছোট ছেলের সম্বন্ধ দেখে বিয়ে হচ্ছে। এবার ছোট ছেলের যে বউ, ছোট ছেলে যেহেতু ফ্যামিলিটা আস্তে আস্তে ইকোনমিক্যালি গ্রো করেছে এবং তাদের ছোট ছেলের ব্যবসাও যথেষ্ট ভালো দাঁড়িয়ে গেছে, সেই কারণে তারা চেয়েছে এবার একটা ভালো শিক্ষিত পরিবারের মেয়ে আনবে। তো সেরকম খোঁজ খবর করছে, ঘটক লাগিয়েছে খোঁজ খবর করে যে একটা ভালো পরিবারের মেয়ে, একটুখানি মানে অবস্থাপন্ন ঘরের মেয়ে তারা ছোট ছেলের জন্য আনবে। এবার খোঁজ করতে করতে ঘটক একটা ভালো মেয়ের খবরও পেয়েছে। সেই মেয়েটি পড়াশোনাও জানে, তখন মানে সেই সময়ের মেয়েটি হায়ার সেকেন্ডারি পাস, তখনকার দিনে হায়ার সেকেন্ডারি পাসের যথেষ্ট দাম ছিল, হায়ার সেকেন্ডারি পাস। এবং মেয়েটি নিজে এই ফ্যামিলিটা একটুখানি এই কালা জাদু প্র্যাকটিস করা ফ্যামিলি, এবং সেটা তারা কিন্তু যখন এদের সাথে আর কি ঘটক কথাবার্তা বলেছে, তখন কিন্তু বলেনি যে কালা জাদু, ঠাকুর দেবতায় ভক্তি আছে এরকম একটা পরিবার, খুবই ভালো পরিবারটা, আপনারা এখানে কাজ করতে পারেন, আপনাদের পরিবারের ওপর দিয়ে তো অনেক ঝড়ঝাপটাও যাচ্ছে, দেখুন এদের সাথে আপনাদের যদি সম্পর্ক তৈরি হয় তাহলে আপনাদের ভালোই হবে। এরাও ভেবেছে যে ঠিক আছে, এমনি দেখাশোনা করেছে, ছেলের দুই ভাই, ছেলের দুই মেয়ের বাড়িরা আর কি, মেয়েরা দুই ভাই এক বোন, তো ভালো মতন দেওয়া থোয়া করেই আর কি বিয়ে দেবে, দহেজ যথেষ্ট পরিমাণে দিয়েই আর কি বিয়ে দেবে, কথাবার্তা সমস্ত হয়েছে। এবার দেখতে গেছে, মেয়ে দেখতে গেছে যখন, তখন শ্বশুর মশাই আর কি যে বলছে যে মেজো বৌমাকেও এবার নিয়ে আসো, মেজো বৌমাও, বড় বৌমা, মেজো বৌমা সবাই মিলে আমরা এই মানে ছোট ছেলের বউ দেখতে যাব। এবার বড় বউ কিছুতেই রাজি হচ্ছে না মেজো বউকে আর ফিরিয়ে আনা। তখন মানে শ্বশুর বলছে যে তো তোমার তো না করার কোনো কারণ নেই, দরকার হলে ও
ওকে ওখান থেকে মানে ওর বাপের বাড়ির থেকে এনে ও ও একেবারে সরাসরি মেয়ে দেখবে, তারপরে 1-2 দিন এসে থাকবে আমাদের বাড়িতে, তারপর আবার ওর বাপের বাড়িতে ও ফিরে যাবে। এই যে ও এখান থেকে চলে গিয়েছিল, তারপরে কিন্তু তখন তো আর ফোন টোন অত ছিল না, মোবাইল ফোন টোন কিছুই ছিল না, তো ওর কিন্তু আর সেভাবে কেউ খোঁজ খবর নেয়নি যে ও কেমন আছে কি ব্যাপার। তো যখন মেজো ছেলে ওকে আনতে গেছে, বাবা বলেছে যে নিয়ে এসো বৌমাকে, যেদিন আর কি দেখা সেদিনই আর কি আনতে গেছে। সেখান থেকে ওরা সরাসরি এসে যাবে, মানে ছোট ছেলের শ্বশুর বাড়িতে যাবে, উঠবি শ্বশুর বাড়িতে যাবে। তো গিয়ে দেখছি ওমা, মানে বউয়ের তো মানে স্বাস্থ্য টাস্থ্য ভালো হয়ে গেছে, মানে বিয়ের আগে যেরকম ছিল তার থেকেও ভালো হয়ে গেছে। এবং স্বাভাবিকভাবেই মেজে ছেলের তো মন ঘুরে গেছে। এখানে যার সাথে, যে মেয়েটির সাথে সম্পর্ক ওর তৈরি হয়েছিল, সেটা তো আর কোনো একটা লিগাল রিলেশন ছিল না। তো ওর বউকে দেখে ওর মন ঘুরে গেছে পুরো। বলছে, মানে আমি এক্ষেত্রে ওর নাম চম্পা বলছি, যে চম্পা মানে তুম মেরে সাথে রहोगे, মেরা গলতি হয়ে গিয়া, এরকম আর কি ওকে বলছে টলছে বিভিন্ন বলতে বলতে ওকে নিয়ে আসছে। যে ও খুব খুশি হয়েছে যে ওর বউয়ের এতটা পরিবর্তন ওখানে। এবার যখন ওই ছোট ছেলের বাড়িতে গেছে, তখন বড় বউও গেছে, বড় বউয়ের বাচ্চাটাও গেছে, মেজো বউ গেছে, মেজো মানে ভাসুর আর কি, ওই মেয়েটির তো ভাসুর হবে, মেজো ভাসুর, বড় যা, মেজো যা সবাই গেছে। এবার যখন মেজো যা ওর ঢুকছে ঘরে, মেয়েটা তো বসা, মেয়েটাকে এনে বসিয়েছে, চাটা দিয়ে মেয়েটা নিয়ে এসে বসেছে। এরপরে ওই মেজোজা ঢুকছে। যখন মেজোজা ঢুকছে, তখন ওই মেয়েটির যেহেতু পরিবার ওই ঠাকুর ভক্ত ছিল বা ওই কালা জাদুর সাথে একটু যুক্ত ছিল, তাদের ভালো মতনই আর কি কালা জাদুর প্র্যাকটিস ছিল। তো মেয়েটা দেখছে যে ওই মেজোজা যখন ঢুকছে, তার পেছন পেছন একটা কালো ছায়া মূর্তি তার সাথে ঢুকছে, মানে মেজোজাকে লেপটে লেপটে একটা কালো ছায়া মূর্তি ঢুকছে। তখন না ওর একটু মানে চমকে গেছে যে এটা কি ব্যাপার, এটা কি হচ্ছে। এবং মেজোজা এসে বসেছে, বসার পরে মেজো ভাসুর বসেছে, মেজোজা বসেছে। এবার মেজোজা যেই বসেছে, উনি ওর বড় যার মধ্যে একটা রিয়াকশন শুরু হয়েছে, যে মানে একটা অসহ্য আর কি একটা ব্যাপার লাগছে। তো যাই হোক, তখন এই টোটাল ব্যাপারটা ওই ছোট যা যে হবে তার কিন্তু নজর এড়ায়নি। সে তখন বড় যার দিকে একবার তাকাচ্ছে, মেজো যার দিকে তাকাচ্ছে। এবার ওর মানে বড় যার অ্যাটিচিউড দেখে ওর মনে হয়েছে যে এই পেছনে বড় যারই কোনো একটা হাত রয়েছে, কিছু একটা হাত রয়েছে। তো যাই হোক, ও তার কিছু বলতে পারে না, ওকে তো দেখতে গেছে। তখন তো ও ওই সময় কি বলবে, আর ওটা ওদের রেওয়াজ, রীতি রেওয়াজের বাইরে যে ওরকম কিছু একটা বলবে। মেয়ে দেখেছে, মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের বিশেষত এত জিনিসপত্র দিয়ে বিয়ে দেবে, সেখানে এদের ছেলের বাড়ির থেকে না করার কোনো কারণই হয় না। তো আছে সোমা, দেখছো, থ্যাংক ইউ। মুক্তা দি থ্যাংক ইউ। শুকুলান থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাথে থাকো। আচ্ছা, এবার কি হয়েছে, তখন এরা তো দেখে টেকে চলে গেছে, পছন্দ হয়ে গেছে, বিয়ের ডেট পর্যন্ত ঠিক করে ওখান থেকেই তারা এসেছে। আর তার মধ্যে মনে হয় ওদের দেনা পাওনার জিনিসপত্র কবে কি দেবে টেবে এই সমস্ত আর কি ডেট টেট ঠিক হয়েছে, যে এই দিন একটা 2 হুইলার দেবে, এই দিন ওর দোকানের যে ওর তো সারের দোকান ছিল, তো সারের দোকানের একটা গোডাউন ওকে কিনে দেবে, এরকম আর কি বেশ বড় সড়ো জিনিসপত্র আর কি করে দেবে। তো সবকিছু হবে, তারপরে আর কি বিয়ে হবে। মানে তখন বিয়ের জন্য হাতে প্রায় 6 মাস সময় আছে। তো এই সময় ওই যে ছোট যা যে সে বলছে যে তার বাবাকে বলছে যে
আমার দুই যাকে একবার ডাকো তো, আমাদের বাড়িতে নেমন্তন্ন করো, আমার শাশুড়ি আর দুই যাকে নেমন্তন্ন করো। বাবা বলছে কেন? তখন বলেছে পুরোটা খুলে যে আমি যেদিন আমাকে দেখতে এসেছিল আমি দেখেছি আমার মেজোজার পেছনে একটা কালো ছায়া আছে। এবার ওই বাড়িতে যদি এরকম একটা অশুভ ছায়া থাকে সেটা না দূর করে ওই বাড়িতে যাওয়াটা একটু ঠিক হবে না। দরকার হলে মানে জিনিসপত্র তো দিচ্ছ, মেয়েটা যেহেতু একটু শিক্ষিত ছিল তো একটু সময় চেয়ে নাও। আর তুমিও মানে বাবাকে বলছি যে তুমি দেখবে ওরা যখন আসবে তো বিষয়টা তুমি দেখবে। ওর বাবা বলছে আচ্ছা ঠিক আছে। তো ওদের যে গুরুদেব তাকে ডেকে এনেছে ওই যেদিনকে ওদের নেমন্তন্ন করেছে এবং বলেইছে যে আমাদের গুরুদেব আসবে, তো আপনাদের বাড়ির মেয়েরা যদি আসে তাহলে খুব ভালো হয়। তো যেহেতু বিয়ের কথা ঠিক হয়ে গেছে সেই কারণে ও কিন্তু ওর বউকে নিয়ে বাড়িতে চলে এসে বলছে, বাড়িতে চলে আসার পরপরই কিন্তু একেবারে পরপরই ওরকম কিছু শুরু হয়নি। আর এটা হয়েছে কখন, যখন ওকে দেখে গেছে তার দিন সাতেকের মধ্যেই মেয়েটা আর কি ওর বাবাকে বলে ওদেরকে আবার বাড়িতে ডাকার ব্যবস্থা করেছে। এবার কি হয়, এই যে তাবিজ কবজ এরই তো একটা সময়সীমা থাকে। তো এই মেয়ে বউটা যেহেতু আর শ্বশুর বাড়িতে প্রায় 6 মাস 7 মাস ছিল না, সেই কারণে এই বড় বউ খুব নিশ্চিন্ত হয়ে গেছিল যে ও আর আসবে না। সেই কারণে হয়তো যে ধরনের রিনিউয়াল করতে হয় বিষয়গুলো, আমি ওটা রিনিউয়ালই বলছি, যাই হোক ওই মানে কি বলবো ওটার এনার্জি দিতে হয় বা কিছু এরকম একটা ব্যাপার, সেটা আর কি সে কন্টিনিউ করেনি। তো সেই কারণেই তার প্রভাব মেয়েটা যখন মানে বউটা যখন বাড়িতে এসেছে, এসে তার যে ওই ছটফটে ভাব বা কিছু সেগুলো অতটা প্রকাশ পায়নি। যেমন বউ ভাতের পরের দিন করছিল সেটা কিন্তু অতটা ছিল না, কিন্তু এই ঘরে ঢোকার পর থেকে মেয়েটার একটু চেঞ্জ শুরু হয়েছে, কিন্তু অতটা না, মানে বউটার, মেয়েটার বলা উচিত না, বউটার। তো যথারীতি এরা ডেকেছে, ডাকার পরে ওদের গুরুদেবকেও হাজির করেছে। তখন গুরুদেব আর কি একটা জল আর কি ঢোকার পরে সবাইকে শরবত দেয় না, তো ওইটি শরবত মানে গুরুদেব আর কি মন্ত্রপুত করেছে শরবতকে, যে কে এই মানে শ্বশুর বাড়ির যদি কেউ এর ক্ষতি করে থাকে, মানে শাশুড়ি বা এই বড় যা কে ক্ষতি করেছে সেটা ওই শরবতটা থেকে রিয়াকশানে বোঝা যাবে। তো কি রিয়াকশানে বোঝা যাবে, যে মানে নর্মালি যে এই কাজটা করেছে সে ওই শরবতটা খেতে চাইবে না। তো যথারীতি এসেছে, সবাই বসেছে, মানে যে ভাবি বউ সে শরবত এনে সবাইকে দিয়েছে এবং ওর শ্বশুর মশাইও ওর সাথে মানে ওদের সাথে গিয়েছিল। 3টে মহিলা একা যাবে, ওই শ্বশুর মশাইয়ের বাচ্চাও গিয়েছিল। তো সবাইকে শরবত দিয়েছে, সবাই শরবত নিয়েছে, কিন্তু বড় বউ করেছে কি শরবতটা নিয়ে হাতে নিয়ে গ্লাসটাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো জলটা পড়ে গেছে, মানে ও খাবে না, ও ওর দেখে একটা কিছু হয়েছে যে ওটা খাবে না, ওর মনে কিছু একটা হয়েছে, সেরকমই কিছু একটা করা হয়েছিল হয়তো। তো তখন ওদের যা বোঝার ওরা বুঝে গেছে যে মানে বড় বউই হচ্ছে মেইন কালপ্রিট। তখন ওর এবার আর কিছু বলেনি করেনি, ওদের খাওয়া দাওয়া সবার সাথে করেছে। এবার ওর যে ছোট যে যা হবে সে ওর মেজো যাকে ডেকেছে, ডেকে নিয়ে বলছে যে ভাবি একটু আসো, তোমার সাথে আমার একটু চলো একটু ছাদে যাই, একটু কথা বলবো। তো এবার বড় যা পেছন পেছন যেতে বলে কি না না বড় ভাবি তুমি এসো না, তুমি মার সাথে থাকো, আমি একটু মেজো ভাবির সাথে একটু কথা বলবো, আলাদা করে কথা বলবো। সবাই এবার যখন বলেছে তখন আর বড় যা যেতে পারেনি। তখন ও মেজো যাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে যে এই বাড়িতে আসার পরে তোমার সাথে কি কি হয়েছে। তখন মেজো যা বলছে যে কি হয়েছে, কিছু তো হয়নি। মানে মেজো যা আবার ভেবেছে যে ওদের বাড়ির সম্পর্কে আর কি জানার চেষ্টা করছে, শেষে এতদিন পরে ও শ্বশুর বাড়ি এসে থাকতে পেরেছে, এরপরে ও কি বলবে, তারপরে না ওকে আবার বাপের বাড়ি দিয়ে আসে। তখন বলছে না ভাবি, তুমি যখন এসেছো আমি তোমার পেছনে এরকম একটা কালো ছায়া দেখতে পেয়েছি, তো তোমার কেউ এদের বাড়ি থেকে কেউ একটা কোনো ক্ষতি করেছে। তো
তো কে ক্ষতি করেছে সেটাও আমি বুঝেছি, কিন্তু তোমার সাথে কি কি হয়েছে বা তুমি কি কি ওখানে থাকলে হয় তোমার অসুবিধা, সেটা যদি না বলো তাহলে আমি এটার কোনো সমাধান করতে পারবো না। তখন মানে মেজ বউটা ভাবছে যে সত্যি তো ও কি করে জানলো এত কথা যে ওর অসুবিধে হয়েছে। বলছে তোমার ওই বাড়িতে ঢোকার পর থেকেই এরকম নিজের খুব অস্বস্তি হয় না? তখন মেজ বউ ওকে সমস্ত ঘটনা সংক্ষেপে বলেছে। তখন বলছে যে ঠিক আছে, আমি আমার বাবাকে পাঠাবো দুটো কাপড় দিয়ে, একটা বড় ভাবিকে দেবে, একটা তোমাকে দেবে। তখন মেজ বউ বলছে তাহলে আমার শাশুড়িকে না দিলে কেমন লাগবে? বলছে ঠিক আছে, তাহলে 3টে কাপড়ই দেওয়া হবে, 3টে কাপড় তোমাদের আমরা পাঠাবো। আর ওই কাপড়ের ভেতরে তুমি তোমার কাপড় মানে যার যার কাপড় আমি তার হাতে দেওয়াবো, কিন্তু তোমার কাপড় কিন্তু তুমি কারোর হাতে দেবে না। তুমি কিন্তু জানবে তোমার কাপড় বড় বউ দেখতে চাইবে, তুমি কিন্তু বড় বউয়ের হাতে দেবে না। তার জন্য তোমাকে যা করতে হয় তুমি তাই করবে, এবং ওর ভেতরে যা থাকবে সেই জিনিসটা একটা তুমি কোমরে মানে কোমরে পড়বে। আর একটা হচ্ছে ওদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, যে দিকটায় ও চলে যেত বারবার, সেই জঙ্গলের দিকটায় ওখানে একটা পুকুর আছে। বলছে ওইখানে একটা তোমাদের জলা আছে, জলা, তো ওই জলায় একটা জিনিস ফেলে দেবে। আর তোমার বিছানার নিচে একটা জিনিস রাখবে, সেই বিছানার নিচে রাখো, বালিশের মধ্যে রাখো, মোট কথা তুমি যে বিছানায় শোবে তার ভেতরে যেন থাকে। আমি একটা 3টে জিনিস তোমাকে বানিয়ে দেব। তখন বলছে আচ্ছা। এবার বলছে যে তোমাকে তোমার উপরে অনেক ঝাড়ফুঁক হয়েছে তাই না, কিন্তু কিছু হয়নি। তখন বলছে যে হ্যাঁ হয়েছে। বলে তোমার এখনো বাচ্চা হয়নি কেন, বাচ্চা নাওনি কেন? তখন বলছে যে আমার বাচ্চা থাকে না। বলছে আচ্ছা। বলছে যে তোমার কোনো চিন্তা নেই, তোমার সব ঠিক হবে। এবার বলে ওদের ছাদ থেকে নেমে এসছে, তারপরে ওরা বাড়ি টাড়ি চলে গেছে। এবার কি করেছে যে মানে এই বাড়ি থেকে সে মানে ছেলের মোটর সাইকেলের চাবি, মানে মোটর সাইকেল কিনে নিয়ে মোটর সাইকেলের চাবিটা হ্যান্ড ওভার করবে গেছে। আর তার সাথে বউদের জন্য, বউ আর শাশুড়ির জন্য শাড়ি নিয়ে গেছে, যা আর শাশুড়িদের জন্য শাড়ি নিয়ে গেছে। এবার শাশুড়িকে একটা শাড়ি দিয়েছে, বড় বউকে শাড়ি দিয়েছে, মেজ বউকে সবার শেষে শাড়ি দিয়েছে। এবার যে মুহূর্তে মেজ বউকে শাড়ি দিয়েছে, বড় বউ একেবারে হা করে ছুটে নেমে যায়, দেখি 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 তো শাড়িটা দেখি। তখন মেজ বউ তো জানে যে ওটার মধ্যেই সব কিছু বলছে, না দিদিকে তোমাকে আমি শাড়ি দেবো না, আমার শাড়ি তোমাকে। আরে কেন, আমি কি তোর শাড়িটা মানে খেয়ে ফেলবো, দিলে কি হবে? না আমি দেবো না। তখন সবাই শ্বশুর বলছে কি হয়েছে বৌমা, ওকে শাড়িটা দেখতে দিবে? না বাবা আমি দেবো না, আমার ভালো লাগে না, আমার অসুবিধে আছে, আমি দেবো না। মেজ বউকে এরকম আর কি কেউ কখনো করতে দেখেনি। সবাই মেজ বউকে আর কি মেজ বউয়ের নামে দুটো বাজে কথা আর কি বলছে, যে এ আবার কিরকম, এই কারণেই ওর মানে শ্বশুর ঘরে ওর টেকে না, এসব বলছে। শাশুড়িও বলছে যে কি হয় তোমার শাড়িটা যদি বড় বউকে দেখতে দাও, ও কিছুতেই শাড়ি দেবে না দেখতে। তো তখন মানে যে এই মেয়ের বাবা বলছে যে ঠিক আছে ঠিক আছে, ওর হয়তো শাড়িটা খুব পছন্দ হয়েছে, ও পড়ুক টড়ুক, তারপরে না হয় আপনারা দেখবেন। এটা শুনে সবারই একটু মুখ ভার হয়ে গেছে, যে ওরা তো নতুন কুটুম, ওরা এরকম ভাবে আবার ওর হয়ে কথা বলছে। তো যাই হোক, মেজ বউ শাড়িটা নিয়ে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেছে। নিজের ঘরে গিয়ে নিজের যে ট্রাঙ্ক আছে তার মধ্যে রেখে তালা লাগিয়ে দিয়েছে। এবার মেজ বউ চলে এসছে। এবার বড় বউ করেছে কি, মেজ বউ যখন এখানে এসে ওদের সাথে আবার কথা টথা বলছে, রান্নাঘরে থেকে খাবার দাবার এনে ওদেরকে দিচ্ছে, তখন বড় বউ গেছে তাড়াতাড়ি করে ওর ঘরে শাড়ি খুঁজতে, ওর শাড়িটা দেখতে। তখন মেজ বউ জানতো যে ওর মানে বড় যা ওর ঘরে ঢুকবেই এবং ওর জিনিসপত্র আর কি দেখার চেষ্টা করবে। তখন ও নিজের ঘরের দিকে খেয়াল রাখছিল। এসে বলছে কি দিদি কি খুঁজছো তুমি? বলছে না রে আমি মানে ওর ছেলের কথা বলছে, যে বাবুর একটা খেলনা খুঁজে পাচ্ছি না, তাই তোর ঘরে দেখতে এসেছিলাম আছে কিনা। বললো আচ্ছা, চলে গেছে।
তো এদিকে সময় যায়, ওর কথা মতন ওইভাবেও রেখেছে সমস্ত কিছু। রাখার পরে দেখছে কি মানে বড় বউ এবার কি করছে, ও তো ওর যে যাকে দিয়ে, যে সন্ন্যাসী হোক বা তান্ত্রিক হোক বা যাই হোক, তা যাকে দিয়ে ওকে কালা জাদু করেছিল তার কাছে যাচ্ছে, তার কাছ থেকে বিভিন্ন আর কি জিনিস করে আনছে, কিন্তু ওর ওপর আর কোনো কিছু কাজ করছে না। ও আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে। এটা দেখে বড় বউয়ের তো আর কিচ্ছু ভালো লাগছে না। ও ও এবার সেকে বলছে যে মানে যার কাছে ও যায় তারকে বলছে যে এরপরে তো আরেক বউ আসবে, তো মানে তুমি তো এর জন্যই কিছু করতে পারছো না, তাহলে এরপরে যে আসবে তাকে আমি কি করে বসে রাখবো। এবার সেও ভাবছে যে কিছুই কেন হচ্ছে না আর কি, এত কিছু করছে কোনো কিছুই হচ্ছে না কেন। তো এইভাবে মানে ও কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছে। এবং এমনকি ছোট বউ যখন আসবে তখন ছোট বউয়ের ওই বিয়ের সময়ে কিছু একটা আর কি ওখান থেকে ও নেবে, নিয়ে সেটা দিয়ে কাজ করবে দেখে ও রেডি। তখন এবার ছোট ছেলের বিয়ের দিন এসে গেছে, বিয়ে ওতে ওরা গেছে। এবার ছোট বউ যখন আর কি ওদের বিয়ের সময় যে হাত বাঁধার সময় যে গামছাটা দেওয়া হয়, ও সেই গামছাটা মানে নিয়ে নিতে গেছে বড় বউ। তখন বলছে যে ছোট বউ বলছে, দিদি তুমি আমার যতই ক্ষতি করার চেষ্টা করো, তুমি আমার কোনোটাতেই কিছু ক্ষতি করতে পারবে না, কারণ সব বাঁধা আছে। কারণ তুমি কি জিনিস সেটা আমরা বুঝে গেছি, এবং সেই ঘরে যখন আমি যাচ্ছি তখন আমি তো সেইভাবে ব্যবস্থা করেই যাব না, তুমি শত চেষ্টা করেও কিছু আর করতে পারবে না। তখন বড় বউ আর কি বলছে যে কি মানে ওই বিয়ে বাড়িতে, এটা কিন্তু বিয়ের দিনের ঘটনা, মানে রীতিমতন চিৎকার চেঁচামেচি ঝগড়া বাঁধিয়ে দিয়েছে যে এরকম বলছে। কি হয়েছে, আমি তো কিছু বলিনি। মানে ও এতটাই আসতে বলেছে বা এমন জায়গাতে বলেছে যে ওই বড় বউয়ের চিৎকার চেঁচামেচি কিন্তু কোনো কাজে লাগেনি। না, বড় বউ বলছে আমাকে ও বাজে কথা বলেছে, আমাকে অপমান করেছে, আমাকে, তখন মানে বলতে পারছে না তো যে কি কথা বলেছে, এটা বলেছে ওটা বলেছে সেটা বলেছে এরকম আর কি বলে যাচ্ছে। তো কোনোটাই আর কি ওকে প্রমাণ করতে পারেনি। এবার ওর উপর তো বড় বউ আর কি খুব ক্ষেপে রয়েছে যে আসুক তারপরে দেখাবো আর কি। তো যথারীতি ও এসেছে শ্বশুর বাড়িতে। আর যেহেতু এত কিছু দিয়েছে ওর ওপর তো শ্বশুর শাশুড়ি মানে ভাসুর টাসুর সবাই একটা মানে সবাইকেই যথেষ্ট পরিমাণে দিয়েছে, যে কারণে সবারই ছোট বউ একটা চোখের মনির মতন। এবার ছোট বউ এসে বলছে, মানে ছোট বউ আর কি বড় বউকে আসার পরে আর কি বলছে যে বৌভাত টোভাত মিটে গেছে, তারপরে ওদের যে নিয়ম কানুন যা যা করতে হয় বিয়ের পরের, বাপের বাড়িতে যাওয়া আবার আসা, এগুলো সমস্ত হয়ে টয়ে যাওয়ার পরে, তখনকার দিনে হয়তো হানিমুন টানিমুন ব্যাপার ছিল না। তো যখন ফিরেছে তখন মানে ওদের বাড়িতে একদিন ওরা ওদের যারা ঘরোয়া আত্মীয় স্বজন তাদের নেমন্তন্ন করেছে, যে মানে বড় বউয়ের বাপের বাড়ি, মেজ বউয়ের বাপের বাড়ি, এরকম নিজের শাশুড়ির যে দাদা ভাই এদের সবাই নেমন্তন্ন টন্ন করেছে যে একদিন খাওয়াবে, এত ভালো করে বিয়ে থা হয়েছে। এটা ছোট বউয়ের আবদার যে ছোট বউ রান্না করে সবাইকে খাওয়াবে। তো ওই দিন ছোট বউ সবাই যখন খেতে টেতে বসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে ওদের এক বিশাল বড় আর কি চাতাল, সেই চাতালের উপর সবাই বসেছে আড্ডা মারচাই করছে। তখন ছোট বউয়ের গুরুদেবকে আসতে বলেছে আর কি। তো গুরুদেব আসার পরে এবার বলছে যে গুরুদেব আপনি বলুন। তখন গুরুদেব বলছে যে তোদের বাড়ির উপরে এরকম একটা কালো ছায়া ছিল, তো সেই কালো ছায়া কিন্তু আমরা অর্ধেক কাটিয়ে দিয়েছি, কিন্তু আরও কিছু ক্রিয়াকর্ম করার দরকার আছে, এবং যে কাজটা করেছিল তোমাদেরই বাড়ির একজন, আমরা এখানে তার নাম হয়তো বলবো না তোমাদের পরিবারের মধ্যে যাতে অশান্তি না বাঁধে, কিন্তু তোমাদের খুব কাছের জন যে এই পরিবারে থাকে সেরকম একজনই এরকম তোমাদের পরিবারের ক্ষতি করেছিল, যে কারণে তোমাদের পরিবারের মেজ ছেলের আয় উন্নতি বাধা পাচ্ছিল, তার স্ত্রীর শরীর খারাপ সারছিল না, সে অস্বাভাবিক ছিল।
তো আস্তে আস্তে এগুলো কেটে যাবে, তোমাদের পরিবারের আরও আয় উন্নতি বাড়বে। এবং তখন ওই গুরুদেব বলছে যে চল, মেজ বউকে বলছে, মানে এই সমস্ত আর কি, চল তোর শোয়ার ঘর দেখতে যাব। তখন মেজ যে ভাই সে বলছে যে কেন? বলছে না, তোদের শোয়ার ঘরেই, মানে যেটুকু বেঁচে আছে সেটা তোদের শোয়ার ঘরেই আছে। তখন শোয়ার ঘর থেকে মানে উনি কিন্তু আর এপাশ ওপাশ কিছু দেখেনি, গেছে শোয়ার ঘরে, বিছানা তুলেছে, বিছানা তুলে একদম সোজাসুজি ওই গদির ভেতরে হাত ঢুকিয়ে ওই জিনিসটা বের করে এনেছে। তো সেটা কি ছিল না, একটা পায়রা, পুরো মানে পোড়া পায়রা, সেটা একটা কালো কাপড়ে বাঁধা পোড়া পায়রার ভস্য, মানে তার মধ্যে পায়রার ডানা আছে, মানে বোঝা যাচ্ছে পায়রাটা পুরো যে ছাই হয়ে গেছে তা না, ওটা যে পায়রা সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সেটা ভস্য, মানে পোড়া জিনিসটা, তার কিছু কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিছু কিছু তখনও আস্ত আছে। এটা কিন্তু প্রায় ওই মেয়েটির বিয়ে হওয়ার পরেও কিন্তু এটা আরও 4 বছর কেটে গেছে, সেই অবস্থায় কিন্তু ওই জিনিসটা ওর ভেতরেই রয়েছে, এবং ওটার উপরেই কিন্তু ক্রিয়া ওই গুণিত করে যেত। এবং এই মেয়েটির ওপরে একটা প্রেত চালনা টাইপের করে রেখেছিল, যাতে এই মেয়েটি কিছুতেই স্বস্তি পেত না, অর্থাৎ মেজ বউ স্বস্তি পেত না। তো সবাই বুঝতে পারলো যে এটা বড় বউয়ের কাজ, কিন্তু ওই গুরুদেবকে বারবার বলা সত্ত্বেও গুরুদেব কিন্তু নিজ মুখে তার নাম কখনো বলেনি যে কে এটা করেছিল। তো এই মেয়েটি আসার পরে এদের সংসারের যথেষ্ট আয় উন্নতি বৃদ্ধি পায়, এবং তারপরে এরা পরিবারটা মানে বেশ ভালোভাবেই এরা থাকে। এদের যে বাবা, সে তারপরে এদের বড় ভাই আর বড় বউ আর তার ছেলের জন্য ওই একই জায়গাতে, এরা আগে একই বাড়ির ভেতরে থাকতো, আলাদা করে বললো তোমরা বাড়িঘর করে নাও, তোমাদের আমি জায়গা জমি দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িঘর করে নাও, আমিও কিছুটা তোমাদের সাহায্য করে দেবো, কিন্তু একসাথে আর এভাবে থাকবে না। তখন বড় ভাই আর বড় ভাইয়ের বউ ছেলে আলাদা থাকতো, আর এরা কিন্তু সবাই একসাথে থাকতো। এই ছিল আজকে প্রথম ঘটনা। খুব হাতে সময় কম, তাও একটা ছোট্ট করে দ্বিতীয় ঘটনাটা আমার কোনোদিনই বলা হয় না, দুটো ঘটনা, আজকে আরেকটা ছোট্ট ঘটনা ছোট্ট করে বলে দিই। এটা হচ্ছে গোমোর ঘটনা। গোমো সম্ভবত বিহারের গোমোর ঘটনা, একদম ছোট্ট করে বলবো। এটা গোমোতে রেলে চাকরি নিয়ে মানে অনেকে ট্রান্সফার হতো, এটা বেশ বহু বছর আগের কথা। তো সেই সময় ল্যান্ডফোনও ছিল না লোকের বাড়ি বাড়ি। তো এইরকম একটা স্টেশনে আন্ডারে, হয়তো গোমো স্টেশনেরই আন্ডারে হবে ওটা, তো 4টি ইয়াং ছেলে মানে চাকরি পেয়েছিল। একসাথে চাকরি পায়নি, বিভিন্ন সময়ে তারা চাকরি পেয়েছে, কিন্তু সব্যসাচী বলে, আমি একজন মানে যেটা মেইন ক্যারেক্টার এখানে সব্যসাচী, তো এই সব্যসাচী যখন চাকরি পেয়ে গেল গোমোতে, সেই সময় কি করলো, আরো যারা 3 জন ছিল ওখানে, এই 3 জন আর এই সব্যসাচী 4 জন মিলে ওরা কি করলো, ওইখানে যে গ্রুপ ডির কোয়ার্টারগুলো হয়, ছোট ছোট কোয়ার্টারগুলো হয়, তার 2টো কোয়ার্টার ওরা ম্যানেজ করেছিল। গ্রুপ ডি স্টাফরা হয়তো ওখানে থাকতো না, বা তারা ঝুপড়িতে থেকে ওদের হয়তো ওই কোয়ার্টার ছেড়ে দিয়েছিল, কিন্তু অ্যালটেড ছিল ওই সেদের নামে, ওই গ্রুপ ডি স্টাফদের নামে, আর এরা কিন্তু একটু উঁচু পদে কাজ করতো। যাই হোক, কিন্তু ওরা ওখানে তখনও ওদের কোয়ার্টার ছিল না, বা কোয়ার্টার ভাঙা ছিল, বা কোয়ার্টার দূরে ছিল, এরকম একটা বিষয় ছিল। এই কোয়ার্টারগুলো স্টেশনের সংলগ্ন হওয়ার জন্য ওদের কাজে যাতায়াত করতে সুবিধা হবে দেখে ওরা 2টো কোয়ার্টার ম্যানেজ করেছিল। এই কোয়ার্টারগুলো এমন ছিল যাতে একটা করে ঘর, এক চিলতে বারান্দার মতন রান্নাঘর, যেটার উপর মানে বারান্দায় তার উপরেই রান্না করতে হবে, আর
4টে ফ্যামিলির জন্য 4টে কোয়ার্টারের জন্য একটা করে পায়খানা বাথরুম অ্যালটেড ছিল। তো এরকমই ছিল কোয়ার্টারগুলো। তো ওরা 2টো কোয়ার্টার ম্যানেজ করেছিল 4 জন থাকার জন্য। তার মধ্যে ওরা কি করতো, রান্নাটা যেহেতু ওই বারান্দার মধ্যে কিছুতেই করা সম্ভব হতো না, সেই কারণে ওরা একটা ঘরে 4 জন থাকতো। 4 জন থাকতে যদিও কষ্ট হতো, 3 জন একটা ঘরে ঠিক মতো থাকা যায়, কিন্তু 4 জন থাকা যায় না। কিন্তু ওরা যেহেতু 4 জন ছিল, সে কারণে 4 জন কষ্ট করে একটা ঘরে থাকতো। আর আরেকটা যে কোয়ার্টার ছিল তাতে ওরা রান্নাটা করাতো। এবার ওদের রান্না করতো মুনিয়া বলে একটা দেহাতি মেয়ে। তো এই মুনিয়া ওদের রান্না বান্না, ঘর, জামা কাপড় কাচা টাচা সমস্ত কিছু করতো। ওরা 4 বন্ধু বাজার টাজার করে টোরে, ওদের ওইখানে কিন্তু সেই সময় রোজ দিন বাজার বসতো না, এখানে হাট হতো, এই হাট থেকে সমস্ত কিছু নিয়ে আসতে হতো। তো যাই হোক, এইভাবে ওদের চলছিল। তো একবার পুজোর সময় কি হয়েছে, সব ফিরবে, বাড়িতে ফিরবে, কেউ কিছুদিন একটু ছুটি নিয়েছে, কেউ একটু যে কদিন পুজোর ছুটিটা পেয়েছে সেই রকম, এরকম করে ওরা একটা অফে ওরা বাড়িতে আসবে এবং 4 জনই ওরা বাড়িতে ফিরবে। এইভাবে ওরা ছুটি ম্যানেজ করেছে। ফিরবে হচ্ছে বাড়ি ফিরবে না, ওরা কোথাও একটা একজন বাড়িতে ফিরবে আর 3 বন্ধু একসাথে একটা ট্যুরে যাবে বা কারোর বাড়িতে যাবে, এরকম একটা বিষয় ছিল। আমার এই জায়গাগুলো খুব একটা ক্লিয়ার নয়, ঘটনাটা আমি জানি, সেটাই আমি বলার উদ্দেশ্য। সম্ভবত এক বন্ধুর বাড়িতে আর 2 বন্ধু আসবে, আর এক বন্ধু নিজের বাড়িতে যাবে বা বেড়াতে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। 3 জন একসাথে যাবে, একজন আলাদা যাবে। তো কি হয়েছে, যেদিন আর কি যাবে একদিনেই আর কি বেরোবে, সবাই একদিনেই বেরোবে। এবার কি হয়েছে, 3 জন যারা একসাথে যাবে তারা একটু আগে বেরিয়ে যাবে, আর ও বাদবাকি কাজকর্ম সেরে স্টেশনের যা যা দায়িত্ব টাইত্ব আছে সেটা আবার কাকে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, যারা একসাথে বেরোবে তারা সকাল সকাল বেরিয়ে গেছে, আর ওর বেরোতে বেরোতে স্টেশনে হয়তো 2টো ট্রেন বা 3টে ট্রেন এরকম অ্যাভেলেবেল, তো সে কারণে ও হয়তো শেষের দিকে ট্রেনটায় যাবে। এবার যারা সকালে বেরোবে তারা তো বেরিয়ে গেছে। লক্ষ্মীও প্রতিদিন যেমন সকালে রান্না করে দিয়ে যায় আর বিকেলে এসে আবার রুটি টুটি করে দেয়, তো ওরা যেহেতু বিকেলে বেরিয়ে যাবে, সুতরাং লক্ষ্মীকে আর ওরা আসতে বলেনি। লক্ষ্মী বলছি, সরি, মুনিয়া, শুধু লক্ষ্মী মনে হয় আমার। তো মুনিয়াকে আর আসতে বলেনি। তো মুনিয়া আবার যেখানে থাকে সেটা হচ্ছে ওদের যেখানে কোয়ার্টার, তার থেকে প্রায় ঘন্টাখানেকের পথ, ঘন্টাখানেক পার হয়ে মুনিয়া রান্না করতে আসে। এবার কি হয়েছে, এই মুনিয়াকে যে ছেলেটি সব্যসাচী যে পরে যাবে বলে ঠিক করেছে, সে অনেক সময় মুনিয়া নিজে কিন্তু বিবাহিত, তার হাজব্যান্ড ছাড়া অন্য আরেকজনের সাথে ঘুরতে দেখে, এবং কোথায় দেখে, ওই কোয়ার্টারের আশেপাশেই ঘুরতে দেখে। এবার এই কারণে সব্যসাচী কিন্তু মুনিয়াকে অতটা পছন্দ করে না। সব্যসাচী সবসময় মনে হয় যে মুনিয়া স্বামী থাকা সত্ত্বেও সে অন্য কারোর সাথে ঘুরে টুরে বেড়ায়। এই নিয়ে মুনিয়াকে অনেক প্রশ্ন করেছে। মুনিয়া বলে, কই না তো, ওকে যখনই বলে, না আমি তো এই কাজে ছিলাম, আমি তো এখানে ছিলাম, আমি তো কাঠ আনতে গিয়েছিলাম, আমি তো জল আনতে গিয়েছিলাম, আমি তো এখানে ছিলামই না, আর আমি আমার বাড়ি এত দূর, বলে আমার ডেরা এত দূর, আমি এখানে তোমার এখানে ঘুরতে আসবো, দাদাবাবু তুমি কি বলো এগুলো আর কি, এরকম আর কি বলে। তো ওর মোটেও বিশ্বাস হয় না। তো যে কারণে মুনিয়াকে বলেছে যে তোর বিকেলবেলা আর আসতে হবে না, তো সকালবেলায় তুই একবারে করে দিয়ে যা, বিকেলবেলায় আমি ওই সব গুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে রেখে চলে যাব, বাসন টাসন যা ধোয়ার আমি ধুয়ে রেখে চলে যাব। তো যাই হোক, এরা তো 3 বন্ধু তো সকাল সকাল বেরিয়ে গেছে, আর ওর খাবার দাবার সমস্ত রেডি করে, ওর বিকেলের খাবার রেডি করে মুনিয়া বেরিয়ে গেছে, মুনিয়ারও কদিন ছুটি। এবার এই ছেলেটি যে সব্যসাচী, তার ওই 11টা নাগাদ থেকে শরীর খুব খারাপ করতে শুরু করেছে। ততক্ষণে তো মুনিয়া বেরিয়ে গেছে। আর ওইখানে ওই স্টেশনে মনে হয় খুব বেশি লোকজন ছিল না, একজনের উপর ওরা দায়িত্ব দিয়ে বাদবাকিটা ম্যানেজ করে কোনো রকম, বা 2জনের উপর দায়িত্ব দিয়ে ওরা আর কি
যাবে, যারা হচ্ছে অন্য কোনো জায়গা থেকে ওই কদিনের জন্য সুপারিশ করে আর কি আনানো হয়েছে, এরকম একটা ব্যাপার ছিল, যারা ওই এরিয়া খুব ভালোভাবে চেনে না। তো ওই সব্যসাচীর শরীর খারাপ হতে লেগেছে, সকাল 11টা-12টা এরকম থেকে শরীর খারাপ হতে লেগেছে। এবার আস্তে আস্তে বুঝতে পারলো জ্বর আসছে খুব, এবং জ্বর মানে বেশ ধুম জ্বর আসছে। তখন ওর যেহেতু ওদের রিলিজ দেওয়া হয়ে গিয়েছিল কাজ থেকে, সে কারণে ওর তো অত চিন্তা নেই। ও ভাবলো আমি বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে আমি তাড়াতাড়ি করে আমার কাজ গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে যাব। কিন্তু ও যখন ওর কোয়ার্টারে ঢুকলো তখন ওর শরীর এতটাই খারাপ হয়ে গেল যে ওর কিন্তু আর বেরোবার মতো ক্ষমতা রইল না। ও যে সেই যে মানে ওর টায়ার্ড লাগছে, বিছানার উপর শুয়ে পড়লো, ওই শোয়াটাই কিন্তু শোয়া, ও কিন্তু আর মানে ওঠেনি এবং ও বেরোয়ওনি। এবার তারপরে প্রায় 4-5 দিন, মানে পুজোর যেটা টাইম, সেই টাইমটা, এটা পুজোর টাইমে ছিল, পুজোর যেটা টাইম সেই টাইমটার পরে ও জানেই না যে ও কোথায় ছিল, কি ছিল, কিভাবে ছিল। ও শুধু জানে লক্ষ্মী এসেছে, লক্ষ্মী বলছি সরি, মুনিয়া এসেছে, ও ওকে দেখাশোনা করেছে এবং মুনিয়া ওই কদিন ওখানে ছিল। সরি, কেন ছিল, কি কি আছে, ওর যে জ্বর, ওর যে এরকম কিছু, ওর কিন্তু সেই সমস্ত কোনো ও ফিলিংসে ছিল না, মানে জ্বরের ঘোর এতই ছিল। এবার যখন ওর বন্ধুরা ফিরে এসেছে, ফিরে এসে দেখছে যে সব্যসাচী বাড়িতে যায়নি, এবং সব্যসাচী মানে কি বলবো, তার প্রায় মৃত্যুশয্যায়, মানে রোগা টোগা হয়ে ওই 4-5 দিনেই মানে সে ঘোরের মধ্যে রয়েছে। তখন ওরা ফিরে এসে বলছে যে, এবং দরজা যে সেই দরজাটাও খোলা, দরজাটাও কোনোভাবে আটকানো না, দুটো কোয়ার্টারের দরজাই খোলা। এবার তারপরে ওরা এসে লোকাল ডাক্তার ডেকে তারপরে ওকে নিয়ে হসপিটালাইজ যখন করেছে, তারপরে যখন সব্যসাচী সুস্থ হয়েছে, তখন সব্যসাচী আর কি বলছে যে ও বাড়ি যায়নি, ও জানে, কিন্তু এই কদিন মুনিয়া এসে ওকে রান্না করে দিয়েছে, ও খাওয়া দাওয়া করেছে, এবং ফ্যাক্ট ওই ঘরের মধ্যে মানে এঁটো থালা, মানে টাটকা এঁটো থালা, অনেক 3-4 দিনের বাসি নয়, টাটকা এঁটো থালা কিন্তু ওই বন্ধুরা এসে দেখতে পেয়েছে, এবং তাতে মাংস ভাত রান্না করা, মানে খাওয়া থালা দেখতে পেয়েছে। এবার যখন মুনিয়া এসেছে কাজে, কারণ ওরা যে যখন আসবে সেই অনুযায়ী মুনিয়া কাজে এসছে, তখন ওরা মুনিয়াকে জিজ্ঞাসা করেছে, কিরে তুই কি এসে রান্না টান্না করে দিয়েছিস? তখন বলছে, না আমি তো আসিনি, আমি তো এখানে আসিনি, আমি এখানে এই কদিন আসিনি, আমি এখানে ছিলামই না, আমি আমার শ্বশুর ঘর গিয়েছিলাম। ওর শ্বশুর ঘর আবার ওই এলাকায় না, ওই গোমো থেকে আরো দূরে ওর শ্বশুর বাড়ি। এবার সেটাই হচ্ছে প্রশ্ন, ও কদিন কে এসেছিল, কে ওকে রান্না করে খাইয়েছিল, এবং ওকে কোনো ডাক্তারকে ডেকে এনে, মানে কবিরাজ টাইপের ডেকে এনে, মানে যারা ওই জড়িবুটি দেয় এরকম কাউকে এনে ওকে দেখিয়েও ছিল, সেটাও ও বলেছিল, কিন্তু সে কাকে এনে দেখিয়েছিল সেটা আর ওরা ট্রেস করতে পারেনি, কিন্তু কাউকে এনে দেখিয়েছিল, সে ওকে কিছু ওই শিকড় বাকড় এগুলো বেটে খাওয়াতে বলেছিল, সেটা মুনিয়া এসোকে খাইয়েছিল। এই কথাও কিন্তু সব্যসাচী পরিষ্কারভাবে ওদেরকে বারবার বলেছে, কিন্তু মুনিয়া তো কিন্তু সেই সময় আসেইনি। তাহলে সেখানে কে এসেছিল? তাহলে কি মুনিয়া যার সাথে ঘুরতো ওখানে, ওটা কি তাহলে ও মুনিয়াকে দেখতো না? তাহলে কি সেটা অন্য কেউ ছিল? এটাই হচ্ছে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারেনি। এই পর্যন্তই আজকে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি হানা টেলসে। গুড নাইট।